ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর ব্যাচেলর সায়েন্স কেন স্ক্যাম? আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত তথ্য। প্রথমত এই জিনিসটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেক্টরসের জন্য, সো যারা অন্য টেকনোলজির আসছেন তাদের স্কিপ করাটাই বুদ্ধিমানের কাজ হতে পারে। প্রথমে আসি, কথা না বাড়িয়ে, আমাদের যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে ম্যাক্সিমামই তারা জবের পাশাপাশি ইভিনিং শিফটকে বেছে নিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী সব জায়গার মানুষজন, সব প্লেসের মানুষজন বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে জানা অজানা ভর্তি হয়ে যাচ্ছে। কেউ কিন্তু রেগুলার শিফট বেছে নিচ্ছে না, তার লজিকের কারণও আছে। এখন সমস্যাটা আসলে কোথায়, কেন হচ্ছে একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। প্রথমেই সিভিল ইঞ্জিনিয়ারিং দিয়ে শুরু করছি, গভর্নমেন্ট জবের যেহেতু চাহিদা বেশি। প্রথমেই সিভিল ইঞ্জিনিয়ারিং যদি আপনি ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে, প্রথমে আপনার উচিত হবে যে গভর্নমেন্ট জব ট্রাই করা। সিভিল আর ইলেকট্রিক্যাল দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। তার কারণ হচ্ছে সিভিল আর ইলেকট্রিক্যালের যে সার্কুলার্স আছে, অন্যান্য কোনো ডিপার্টমেন্টে এমন সার্কুলার্স নেই। ইভেন যারা অনার্স কিংবা মাস্টার্স কমপ্লিট করছে তাদের কিন্তু সেই রকমের সার্কুলার নেই। আপনি যদি 2 থেকে 3 বছর ডেডিকেটলি প্রিপারেশনস নেন ব্যাচেলার্স ছাড়া, আপনি ভালো করতে পারছেন। এখন ধরুন আপনি ব্যাচেলর করছেন বা ভাবছেন করবেন জবের পাশাপাশি অথবা জব ছাড়া, কিন্তু কেন স্ক্যাম হতে পারে? সিভিলে আইবি মেম্বারশিপস দরকার হয় অনেক ক্ষেত্রে। যখন আপনি কোনো একটা কোম্পানিতে কাজ করবেন, তখন তারা আইবি মেম্বারশিপসওয়ালা কোনো একটা ছেলেপুলেকে তারা হায়ার করতে চাইবে। তার কারণ হচ্ছে তাদের মেম্বারশিপসটা খুব ভেরি করে, শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। আমি আবারও বলছি, শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। এখন আপনি হয়তো বলতে পারেন যে এগুলো তো কোন ফ্যাক্ট না, আমি যতটুকু দেখেছি আইবি কোনো কাজের না। এখন আপনি ধরুন একটা ফার্মে জব করছেন, আপনি হয়তো নিজে একটা ফার্ম দিয়েছেন যেখানে আইবির কিন্তু সীমাবদ্ধতা আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 3 তলা পর্যন্ত তুলতে পারবে এবং আইবি মেম্বারশিপস না থাকলে বড় বড় প্রজেক্টে সাইন করতে পারবে না, বড় বড় প্রজেক্টে হাত দিতে পারবে না। এখন আপনি যদি আইনের বিরুদ্ধে যান, এখন আপনার যে বস থাকবে, আপনার যে আশেপাশের লোকজন থাকবে, তারা যদি আপনার নামে একটা আপিল করে, তখন আপনি বিপদে পড়তে পারেন অবশ্যই। প্রাইভেট সেক্টরে যারা আইবি মেম্বারশিপ ছাড়া বিএসসি করছে, তাদের একটাই লক্ষ্য থাকে, হয় বিদেশ চলে যাবে, না হলে হয়তো বা অন্য কোনো প্ল্যান আছে, হয়তো বা গভর্নমেন্ট জব ট্রাই করছে, অথবা কেউ হয়তো বা নিজের পরিচিত কারণ ফার্মে আছে এবং ভালো করছে, এক্সপিরিয়েন্স দিয়ে জবে মুভ করছে অন্য জবে। এবার আসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সরকারি জবে সিভিল ইঞ্জিনিয়ারিংকেও রিসেন্ট টাইমসে ছাড়িয়ে গিয়েছে। নেস্কো, পিজিসিবি, পিডিবি, পল্লী বিদ্যুৎ, জুনিয়র ইনস্ট্রাক্টরে এত পরিমাণ নিক হয়েছে যা বলার বাইরে। তবুও অনেকেই আছে যারা ভিন্ন দিকে ট্রাই করছে, হয়তো বা কেউ জবের পাশাপাশি বিএসসিটা করতে চাইছে, অথবা কেউ হয়তো বা ডুয়েট প্রিপারেশনসে আছে, এখন কনফিউশন কে করবে, হয়তো বা ভাবছে বিএসসিতে ভর্তি হয়েছে। এটা হবে সবচেয়ে জীবনের বড় ভুল। কেন ভুল আমি বলি। বাংলাদেশে প্রথমত যারা ভালো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছে, ইভেন আমার চাচাতো ভাইও ট্রিপলি থেকে গ্র্যাজুয়েট হয়েছে, সেও বলছে ট্রিপলি এর সেক্টরস খুবই খারাপ। ইভেন ও জব করছে যার মাত্র স্যালারি মাত্র 25,000 টাকা চুয়েট থেকে প্রাইভেট সেক্টর। ট্রিপলি এর মতো বাজে প্রাইভেট সেক্টর বর্তমানে বাংলাদেশে আর নেই। তার কারণ হচ্ছে আপনার থেকে এটা চিন্তা করতে হবে, জোগাল থেকে আমদানি বেশি হলে অবশ্যই বিপদে পড়বেন। গ্র্যাজুয়েট অনেক বেশি জবের পরিমাণ থেকে একসময় বাংলাদেশে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শর্টেজ ছিল, বাট বর্তমানে ইভিনিং বিএসসি, রেগুলার বিএসসি, ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি সবগুলো মিলিয়ে কিন্তু সংখ্যাটা অনেক লম্বা একটা পর্যায়ে চলে গেছে। এখন কেন আপনার জন্য এটা স্ক্যাম হতে পারে? আমি 8-9টা প্রাইভেট ইউনিভার্সিটি রিসার্চ করেছি যারা ইভিনিং কোর্সকে বিএসসি প্রোভাইড করতেছে, এবং আমি এই লিস্টের মধ্যে প্রায় 4-5-6টা আছে ঢাকার, 2টা আছে চট্টগ্রামের, একটা মেবি আছে সিলেটে। অনেকবার আছে দেখলাম একটা ইউনিভার্সিটিতে মেকানিক্যাল, সিভিল কিংবা ইলেকট্রিক্যাল কিংবা কম্পিউটার ডিপার্টমেন্টে অনেকবার আছে ভর্তি হচ্ছে 200 জন একটা সেকশনে। এখন আপনি 132টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, আমি ডুয়েটকে বাদ দিলাম, 132টা যখন প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এখন আপনি ক্যালকুলেট করে দেখেন যে প্রতি সেশনসে কতজন ইঞ্জিনিয়ার বের হচ্ছে, কতজন ডিপ্লোমা করে বিএসসি ইঞ্জিনিয়ার বের হচ্ছে।
এখন তারা সবাই কিন্তু জবে ট্রাই করছে, অথবা কেউ কেউ কিন্তু আপনার জবে আছে, ম্যাক্সিমামই কিন্তু জবে আছে। তো তাদের এক্সপিরিয়েন্স হচ্ছে তারা জব যখন চেঞ্জ করতে চাইবে, আপনিও সেম জব চেঞ্জ করতে চাইবেন একটা পর্যায়ে গিয়ে। তার কারণ হচ্ছে আপনার সিনিয়র যারা বিএসসি করছে সেকেন্ড থার্ড, তারাও কিন্তু সেমই জবে আছে। এখন আপনি সার্টিফিকেটসের ভ্যালু পাবেন, এই জন্য সার্টিফিকেটসের ভ্যালু থাকে না। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি পড়ুয়া সাবজেক্টসের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পরই আসছে ত্রিপলি। এখন একটা প্রাইভেট কোম্পানিতে যখন আপনি যাবেন তখন দেখবে যে 5টা ইভেনিং বিএসসির সার্টিফিকেটস, একটা পাবলিক ইউনিভার্সিটির সার্টিফিকেটস। সে কাকে প্রাধান্য দিবে? অবশ্যই পাবলিক ইউনিভার্সিটি থেকে। এখন আপনি হয়তো বলতে পারেন কেন এক্সপিরিয়েন্সকে দাম দেওয়া হচ্ছে না? তার কারণ হচ্ছে এক্সপিরিয়েন্সকে তারা প্রাধান্য দিচ্ছে না। যদি পোস্টে লেখা থাকে যে ফ্রেশার, অনেকে আছে যারা ফ্রেশার্স হিসেবেও অ্যাপ্লাই করে। আমার পরিচিত একজন ভাইয়ের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি। তিনি গ্রিন ইউনিভার্সিটি থেকে বিএসসি করছে রেগুলার শিফটে। তাকে নাকি একটু কোম্পানিতে অফার করেছে 30,000 টাকা। একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছে এবং তাকে অফার করা হয়েছে 20,000 টাকা। 5 বছরের এক্সপিরিয়েন্স ছিল লিফট সেক্টরে। বৈষম্যটা এখানেই হচ্ছে। এবার মেকানিক্যাল ডিপার্টমেন্টে আসি। বৈষম্যটা কেন হচ্ছে আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টে আমি ক্লিয়ারলি বলেছি। এবার মেকানিক্যালে আসার পর মেকানিক্যালে কিন্তু প্রোডাকশন সাইটসে কিন্তু খুবই ভালো সুযোগ আছে। ইউটিলিটি, মেনটেন্যান্স, প্রোডাকশনস, এগুলোতে মেকানিক্যাল খুবই ভালো অপরচুনিটি। এবার স্টিল সেক্টর, গার্মেন্টস, সিমেন্টস, এসবে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ভালোই দৌড়তে থাকে। এখন মেকানিক্যালে বিএসসি করে কেন সমস্যা? মেকানিক্যালে তো মানুষজন কম, এমন কিন্তু কোনো বিষয় না। মেকানিক্যালও মানুষ পড়ছে, সেম ইউনিভার্সিটি সেম সাবজেক্টসে কিন্তু 100-150 জন ভর্তি থাকেই। এখন চিন্তা করুন, আপনি হয়তো বা জুনিয়র ইঞ্জিনিয়ার অথবা ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকলেন, আপনার যিনি বস থাকবেন তিনি হচ্ছে সিভিল অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল হতে পারে। আমি কম্পিউটার কেয়ারের জায়গায় বাদ রাখছি। তিনি কিন্তু একটা পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, প্রাইভেট এয়ার রেটেড ইউনিভার্সিটি থেকে কিন্তু গ্র্যাজুয়েট। এখন তিনি কিন্তু সহজেই আপনাকে প্রমোশন দিতে চাইবেন না। এবং আমি যেখানে ইন্টার্নশিপ করেছি সেখানে আমি 3 জন থেকে সেম এক্সপিরিয়েন্স পেয়েছি। একজন ভাই 10 বছর ধরে একটা স্টিল মিলসে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছিলেন। তিনি বিএসসি করেছেন অলমোস্ট 7 বছর আগে। তাকে প্রমোশন দেওয়া হয়নি শুধুমাত্র ইভিনিংয়ে বিএসসি করছেন বলে। তাদের ধারণা ইভিনিং বিএসসিটা শুধু সার্টিফিকেটস। এবং অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইও কিন্তু এই জিনিসটা স্বীকার করেছেন পার্ট টাইম ক্লাসে, পার্ট টাইম এক্সাম দিয়ে। এবার আসি আরেকজন ভাইয়ের কথা। উনিও সেমভাবে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন, প্রায় 7-8 বছরের একটা সুনামধন্য স্টিলসে জব করেছিলেন। তাকে বলা হচ্ছিল যে তাকে কেন প্রমোশন দেওয়া হচ্ছে না। তাকে বলা হচ্ছিল যে আপনার একটু টাইম দরকার। 7 বছর হয়ে যাওয়ার পর যখন কোনো মানুষ প্রমোশন পায় না, স্বাভাবিকভাবে সে জব সুইচ করতে চাইবে। যখন সে সুইচ করতে গিয়েছে তখন তাকে প্রমোশন দেওয়া হয়েছে এবং স্যালারিটা বাড়া হয়েছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি যেভাবে হচ্ছে ইজিলি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে পারবেন, সেই লেভেলে কিন্তু আপনি সফলতার সহিত সফল করতে পারবেন না। যেমন আইআইবি, নর্থ সাউথের কিন্তু মার্কিং রেট খুবই হার্ড। এখন ইভিনিং বিএসসিতে সবাই কিন্তু সেম পড়াচ্ছে, সব সেম সার্টিফিকেটসে দিচ্ছে। তাই যারা এইচআর আছেন, ম্যানেজার আছেন, তারা মনে করছে যে সবাই তো সেমভাবে পাস করছে, আমি কেন। এবার আসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটা খুবই ফ্লেক্সিবল একটা ডিপার্টমেন্ট। কিন্তু এটাতেও কেন প্রবলেম? এখানে তো সরকারি চাকরির সার্কুলার তাও কেন বলছেন ডিটেলসটা? এখন ধরুন আপনি কোনো একটা আইটি কোম্পানিতে গিয়েছেন ইন্টারভিউ দিতে জবের জন্য। এখন আপনাকে এইচআর সিলেক্টই করবে না, তার কারণ হচ্ছে আপনি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড করেছেন, বিএসসি করেছেন একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, যেটা ইভিনিং শিফট প্রোভাইড করছে। কিন্তু সেই জায়গায় কিন্তু একটা নর্থ সাউথ এবং একটা ব্র্যাক ইউনিভার্সিটির ছেলেপুলে যদি থাকে, তাকে কিন্তু প্রায়োরিটিস দিবে। কেন দিবে? তার কারণ হচ্ছে তাদের এডুকেশনাল যে মানটা সেটা কিন্তু খুবই উন্নত ছিল। এখন বলতে পারেন যে তার যদি কোডিং এক্সপিরিয়েন্স না থাকে, কোম্পানি যদি বলে দেয় যে ওখানে আর 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স মাস্ট বি,
তখনও কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টসরা প্রাধান্য পাবে যদি কমন স্টুডেন্টস থাকে। যদি বলে যে 5-6 বছর এক্সপিরিয়েন্স, তখন কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যারা বিএসসি করছে এই কম্পিউটারে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, তারা কিন্তু প্রেফার হবে। আপনাদের জন্য বিষয়গুলো একটু আনইজি লাগছে, আমারও লেগেছিল, বাট আমি আর রিয়ালাইজ করেছি জিনিসগুলো কাইন্ড অফ সেম। কাদের জন্য বিএসসিটা এসেছে, কারা করতে পারেন? যারা বিএসসির পর দেশের বাইরে যাওয়ার প্ল্যান করছেন, অথবা যারা ভাবছেন যে আমি একটা স্টার্ট আপ করবো আইটি ফার্মে, ইলেকট্রিক্যাল ফার্মে, সিভিল ফার্মে, তাদের জন্য বিএসসিটা কাইন্ড অফ মিষ্টি। যারা ভাবছেন যে আমি প্রমোশনের জন্য বিএসসি করব, আমি আমার লেভেল বাড়ার জন্য বিএসসি করব, তাহলে আপনি আরেকবার চিন্তা করতে পারেন। অনেকে আমি হয়তো বা গালি দিতে পারেন যে কেন এই কথাগুলো বলছি, তাহলে কি আমরা বিএসসি করাটা উচিত না, আমাদের উচ্চশিক্ষিত হওয়া উচিত না? হ্যাঁ, অবশ্যই উচিত। তবে আপনার প্রমোশনস, আপনার স্কিলস প্লাস আপনার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কি না তা যাচাই বাছাই করে বিএসসিতে করা উচিত। শুধুমাত্র একটা জব করেই যে আমি বিএসসিতে ভর্তি হয়ে আমি প্রমোশন পাবো না। অনেকে আছে যারা স্কিলস শো করে বিএসসি করে প্রমোশনস পাচ্ছে। আপনার পারফেক্ট স্কিলস আছে কি না, আপনার কোনো প্ল্যান আছে কি না। অনেকে আছে যারা বিএসসির পর দেশের বাইরে চলে যেতে চাচ্ছে, তাদের জন্য একটা সুইট ড্রিম হতে পারে এটা। এবার আসা যাক, রেগুলার বিএসসি কি আসলে বাজে ডিসিশন হবে? রেগুলার বিএসসি বলতে আপনি কোন ইউনিভার্সিটি বুঝেছেন সেটাও ম্যাটার করছে। ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি কেউই কিন্তু ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড অ্যাকসেপ্ট করছে না, বিকজ তাদের কারিকুলামের সাথে ডিপ্লোমারা বেসিক যেই কোর্সগুলো কমপ্লিট থাকা দরকার ডিপ্লোমাতে, সেগুলো নাকি তারা কমপ্লিট হয় না তাদের। আহসানুল্লাহ ইউনিভার্সিটি, দেন পাবলিক ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু আপনারা এক্সাম দিতে পারবেন না অথবা অ্যাডমিশনস নিতে পারবেন না। আপনাদের জন্য আইউবাট, এআইবি সহ কয়েকটা ইউনিভার্সিটি খালি আছে, তাও রিয়ার কেসে তাদের অ্যাডমিশনস নিচ্ছে। এখন আপনি চিন্তা করে দেখেন, বাইরে অন্য ইউনিভার্সিটিতে বিএসসি করে কি করবেন? রেগুলার বিএসসি, অন্য ইউনিভার্সিটি, বি র্যাঙ্ক ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, আইউবাট, দেন ড্যাফোডিল, তারপর গ্রিন ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, কাইন্ড অফ সেমই। কারণ আপনার যদি জবের এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে তারা বলবে যে আপনি ডিপ্লোমা করেছেন, আপনার জব এক্সপিরিয়েন্স কোথায়? যারা রেগুলার বিএসসি করতে চাচ্ছেন অথবা যারা ডিপ্লোমা করে কোনো জব না করে বিএসসি করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো দেশের বাইরে প্ল্যান থাকে অথবা আপনার যদি কোনো প্ল্যান থাকে, তাহলে সেটা অন্য হিসাবে রাখবেন। আমি এখানে ডুয়েটকে তুলে ধরছি না, ডুয়েট কাইন্ড অফ সবার স্বপ্নের যাত্রা, সবার স্বপ্নই থাকুক। আমি এখানে কোনো ব্যাঘাত ঘটাবো না। আপনারা যদি ভিডিও চান পরে আমি ইনশাল্লাহ দিব, কমেন্টে জানাবেন অবশ্যই। এই টপিকগুলো আমার নিজের রিসার্চ করা, নিজের জানা মতো এবং নিজের কিছু ভাইদের এক্সপিরিয়েন্স নিয়ে আমি অ্যানালাইসিস করে দেন আপনাদের আমি তথ্যগুলো দিয়েছি। আপনার যদি ইলেকট্রিক্যাল, সিভিল কিংবা মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, আপনার অবশ্যই উচিত হবে সরকারি জবে ট্রাই করা। আর যদি না হয়, প্রাইভেট জবের পাশাপাশি বিএসসি করে আপনার অল্টারনেটিভ কোনো প্ল্যান রাখা যে প্রমোশন দিবে এমন।